নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। বিগত 2 সপ্তাহে কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি আপনাদের কাছে কোনো পর্ব নিয়ে আসতে পারিনি। আশা করছি আমার এই ত্রুটি আপনারা মার্জনা করে আমার সাথে থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই সপ্তাহ থেকে আপনাদেরকে আর নিরাশ না করার চেষ্টা করব। আজকে আমি পর্বটি নিয়ে এসেছি কিঞ্চিৎ ছোট আকারেই হবে, সেজন্য আরও একবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। শুরু হচ্ছে সুবর্ণলতার আজকের পর্ব। বড় ইচ্ছে হচ্ছিল সুবর্ণর আর একবার যোগু বটঠাকুরের বাড়িতে বেড়াতে যায়, নিজের চোখে একবার দেখে কেমন করে ছাপা হয়, কেমন করেই বা সেই ছাপা কাগজগুলো মলাট বাঁধাই হয়ে বই আকারে বেরিয়ে আসে আঁটো হয়ে। বই বাঁধাইয়ের কাজও নাকি বাড়িতেই হয় ওর, বাড়িতে দপ্তরি বসিয়ে ঘুঁটে কয়লা রেখে নিচের তলায় যে ঘরখানাকে বাতিলের দরে ফেলে দেওয়া হয়েছিল সেটাই যোগুর দপ্তরিখানা। সবই সেদিন মামি শাশুড়ির কাছে শুনে এসেছে সুবর্ণ, খুঁটিয়ে জিজ্ঞেস করে। কোনো কিছু খুঁটিয়ে তো দূরস্থান, জিজ্ঞেস করাই স্বভাব নয় সুবর্ণর। তাই আশ্চর্যই হয়েছিলেন বোধহয় শ্যামা সুন্দরী। তবু বলেও ছিলেন গুছিয়ে কোনখানে কি হয়। সুবর্ণর প্রাণটা যেন সর্বদাই শত বাহু বাড়িয়ে ছুটে যেতে চায় সেই জায়গাগুলোই। কি পরম বিস্ময়কর ঘটনায় ঘটছে এখন সেই চিরকালের পরিচিত জীর্ণ বাড়িখানার ভাঙা নোনা ধরা বালি খসা দেওয়ালের অন্তরালে। টানবেই তো সেই অলৌকিক স্বর্গলোক সুবর্ণকে তার সহস্র আকর্ষণ দিয়ে। তাছাড়া শুধুই যে কেবলমাত্র একবার দেখবার বাসনাতেই, তাও ঠিক নয়। কেবলই ইচ্ছে হচ্ছে ওই স্মৃতি কথার খাঁজে আরও 2-4টে পাতা কথা গুজে দিয়ে আসে। সুখ স্মৃতিও আছে বইকি কিছু, লিখতে ইচ্ছে হচ্ছে সেটা। যেবার সেই প্রথম থিয়েটার দেখতে গিয়েছিল সুবর্ণ প্রবোধের সঙ্গে, হ্যাঁ, এমন অঘটনও ঘটেছিল একবার। সেই যেবার সুরাজ এসে কতদিন যেন ছিল বাপের বাড়ি, সেবার বিরাজ বেড়াতে এসে ধরে পড়ল, থিয়েটার দেখাও দিকি মেজদা। শেষদি সেই কোথায় না কোথায় পড়ে থাকে। মেজদাকে ধরার উদ্দেশ্য মেজ বৌদির কলকাঠি নাড়ার গুণে ঘটবেই ব্যাপারটা, নচেত আর কে এই খরচের আবদার বহন করবে। সুবোধের তো সংসার টানতেই সব যাচ্ছে। শেষদাটি কিপ্টের রাজা। ছোটদা তো নিজেই রাত দিন নিজেকে গরিব বলে বাজিয়ে সংসার থেকে সব কিছু সুখ সুবিধে আদায় করে নিচ্ছে। অতএব মেজদা কর্তব্য পরায়ণা আর চক্ষু লজ্জাবতী মেজ বৌদি যার কর্ণধার। বিরাজের শ্বশুরবাড়ির অবস্থা ভালো, যাত্রা থিয়েটার এসব তারা দেখে, বলা বাহুল্য বউদেরও দেখায়। কিন্তু কথাটা তা তো নয়। বাপের বাড়িতে এলাম, ভাইয়েরা আদর করলো, এসব দেখানোর সঙ্গে একটা মহৎ সুখ আছে। যা করছো তোমরাই করছো, এমন দৈন্য ভাবটা তো গৌরবের নয়। তা বোনের সে আবদার রেখেছিল প্রবোধ, নিয়ে গিয়েছিল 2 বোনকে আর তার সঙ্গে বউগুলোকেও। এমনকি উমা শশীও তার হাড়ির বন্ধন থেকে মুক্ত হয়ে স্পন্দিত হয়েছিল। দুপুরবেলায় রান্নাবান্না সেরে নিয়েছিল সে, লুচি, আলুর দম, বেগুন ভাজা করে। সুরাজ রাবড়ি আর রসগোল্লা আনিয়েছিল। অতএব ব্যাপারটাই যেন একটা উৎসবের সমারোহ লেগেছিল। আর সেদিন যেন প্রবোধকে একটু সভ্য
আর ভদ্র মনে হয়েছিল সুবর্ণর। হয়েছিল সব ভদ্র সেদিন প্রবোধ। কেন? কে জানে। কে জানে সুবর্ণরই ভাগ্যে না প্রবোধেরই ভাগ্যে। মোট কথা, প্রভাস যখন ওদের বেরোবার প্রাক্কালে বলে উঠেছিল থিয়েটার দেখতে যাওয়া হচ্ছে না থিয়েটার করতে যাওয়া হচ্ছে, এবং প্রকাশ তাতে দোহার দিয়ে আর একটু ব্যাখ্যানা করেছিল, যা বললে শেষদা মায়েরি, থিয়েটার ওলিদের বেহদ্দ হয়ে বেরুচ্ছেন দেখছি বিবিরা। তখন প্রবোধই ভদ্র কথা বলেছিল, যা মুখে আসে বললেই হলো নাকি রে পেকা, গুরুলঘু জ্ঞান নেই তোদের? এ বাকি আরও কত কত সেজে আসে মেয়েরা, আর কত বেহায়াপনাই করে। দোতলার জালগুলো তো কেটে ওয়ার করে দিয়েছে ছুরিরা। এ বাড়ির বৌঝির মতন সভ্য তুই কটা পাবি? সুবর্ণ বিগলিত হয়েছিল সেদিন সেই মহান কথা শুনে। বিনিময়ে তার খাটো ঘোমটার ফাঁক থেকে সকৃতজ্ঞ দৃষ্টিক্ষেপ করেছিল ওই সহসা ভদ্র হয়ে ওঠা স্বামীর চোখে চোখে। আর সেদিনই যেন প্রথম মনে পড়েছিল সুবর্ণর তার স্বামীর রূপ আছে। রূপ ছিল প্রবোধের, বয়সের তুলনায় এখনও আছে। আর আছে এবং ছিল সাজসজ্জার শৌখিনতা। ঢিলে হাতা গিলে করা পাঞ্জাবি পরেছিল সেদিন প্রবোধ। পরেছিল চুনট করা ফরাস টাঙা ধুতি, কানে আতর মাখা তুলো, মাথায় পরিপাটি টেরি। যদিও পুরুষ মানুষের এত সাজ হাসির চোখেই দেখত সুবর্ণ, তবু সেদিন যখন সুরাজ বললেছিল, বাবা মেজদার কি বাহার গো, যেন বিয়ে করতে যাচ্ছে, আর তার মেজদা হেসে বলে উঠেছিল, থাম তো পোড়ার মুখী, ভারী ফক্কর হয়েছিস, তখন সত্যি বলতে বেশ ভালোই লেগেছিল সুবর্ণর সেই হাসিটুকু। হয়তো প্রবোধের সেদিন মেজাজ শরীফ ছিল, ওই নারী বাহিনীতে দ্বিতীয় আর কোনো পুরুষ ছিল না বলে, আর কোনো লোভী চক্ষু তার একান্ত নিজস্ব সম্পত্তিটির ওপর দৃষ্টি দিচ্ছিল না। অতএব তাছাড়া নিজে খরচা করে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে এদের, এর মধ্যে একটা আত্মপ্রসাদের সুখও ছিল। তাই সেদিন উদার হয়েছিল প্রবোধ, সভ্য হয়েছিল, সুন্দর হয়েছিল। তাই সুবর্ণর সেদিনের স্মৃতিকথা পরিচ্ছন্ন করে মাজা একটি গ্লাসে এক গ্লাস জলের মতো স্বচ্ছ, স্নিগ্ধ, শীতল। সে জলের কথাটাও না হয় থাকুক সুবর্ণর আগুনের অক্ষরের পাশে পাশে, নইলে হয়তো বিধাতার কাছে অকৃতজ্ঞতা হবে। একটি সন্ধ্যাও তো তিনি সুধায় ভরে দিয়েছিলেন। মূল বইটা ছিল বিল্বমঙ্গল, তার আগে কি যেন একটা হাসির নাটক ছিল, ছোট্ট একটুখানি, নাম মনে নেই, কিন্তু 5 ননদ ভাজে মিলে যে হাসতে হাসতে গড়িয়েছিল তা মনে আছে। তারপর বিল্বমঙ্গল, প্রেম আর ভক্তির যুগপথ আবেগে করা সেই নাটক অশ্রুর মালা ছড়িয়েছিল চোখ দিয়ে। হাসি ও অশ্রুতে গড়া সেই সন্ধ্যাটির প্রত্যেকটি ঘটনা, প্রতিটি শব্দও যেন জীবিত হয়ে আছে। শ্বশুরবাড়ি থেকে একটা কায়দা শিখেছিল বিরাজ। থিয়েটারে আসতে কৌটো ভর্তি ভর্তি পান সেজে আনতে হয়। পান খাবে মুঠো মুঠো, আর ড্রপসিন পরার অবকাশকালে লেমনেড খাবে, কুলপি খাবে, ঠোঙা ঠোঙা খাবার খাবে, তবে না থিয়েটার দেখা। তা করেছিল এসব প্রবোধ। একদিনের রাজা হয়ে মেজাজটাই রাজসই হয়ে গিয়েছিল তার। নিচে থেকে ঝিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল শাল পাতার ঠোঙা ভর্তি হিঙের কচুরি, আলুর দম,
খাস্তা গজা আর অমৃতি এবং 5 বোতল লেমনেড। উমাশশী বারবার বলেছিল, ও মা, বাড়িতে যে চিস্তি রেঁধে পেরে রেখে আসা হয়েছে গো, এখন এইসব এত খাওয়া। বিরাজ বলেছিল, ভয় নেই গো বড় বৌদি, সে সবও উঠবে, ফুর্তির চোটে পেটে ডবল খিদে। আশ্চর্য, সুবর্ণরও সেদিন ওই নেহাত মোটা কৌতুকের কথাগুলো দিব্যি উপভোগ্য মনে হয়েছিল। খেয়েছিল সকলের সঙ্গে, আর কখনো যা করেনি তাই করেছিল। মুঠো ভর্তি পান খেয়েছিল। প্রথমে খেতে চায়নি, সুরাজই জোর করেছিল, খাও না বাবা, একটা জাত যাবে না। কেয়া খয়ের, জয়ত্রী, জায়ফল অনেক কিছু দিয়ে নবাবী পান বানিয়ে এনেছিল বিরাজবালা। তবে দাও তোমাদের নবাবী পান একটা, দেখি খেয়ে দিগম্বনে যায় কিনা বলে হেসে একটা পান নিয়েছিল সুবর্ণ। তারপরই কেমন ভালো লেগে গেল, পরপর খেয়ে নিল অনেকগুলো। তারপর ঝাঁক ঝাঁক লেমনেড, তার স্বাদটা কি লেগে আছে গলায়। থিয়েটারে সেই ঝিটার ভাঙা কাসরের মতো গলার স্বরটা যেন হঠাৎ সেই দূর অতীত থেকে এসে আছড়ে পড়ল, দর্জিপাড়ার সুবোধবাবুর বাড়ি গো, দর্জিপাড়ার সুবোধবাবুর, পেবোধবাবুর বাড়ি গো। অভ্যাসবশত প্রথমে দাদার নামটা বলে শেষে আবার নিজের নামটাও গুজে দিতে সাধ হয়েছিল প্রবোধের। থিয়েটার দেখা হলো, খাওয়া দাওয়া হলো। শেষ অবধি আবার ঘোড়ার গাড়িতে উঠে ও হাতে হাতে একটা অবাক জলপানের খিলি গুজে দিয়ে গাড়ির মাথায় উঠে গাড়োয়ানের পাশে গিয়ে বসল প্রবোধ। নেহাতি উমাশশী গাড়িতে আসেন বলে। তবু বিরাজ যখন বলে উঠল, যাই বলো বাপু, মেজদার সঙ্গে বেরিয়ে সুখ আছে, তখন বড় ভাজের উপস্থিতি ভুলেই বলল, সুখ না দিয়ে রক্ষে আছে, মহারানীর মেজাজ তাহলে সপ্তমে উঠবে না। থিয়েটার কি আর কখনো দেখায়নি সুবর্ণ? তারপর দেখেছে বই কি, দেখেনি বললে পাতক, কিন্তু সে আস্বাদ আর আসেনি। দেখেছে মানে দেখিয়েছে, যখন ননদরা এসেছে গেছে অথবা কাউকে আদর জানানোর প্রয়োজন পড়েছে, থিয়েটার দেখানো হয়েছে। আর কে সেই দায় নেবে সুবর্ণ ছাড়া? অতএব মাঝে মাঝে নিজেকেও যেতে হয়েছে তাদের সঙ্গে। একবার তো প্রহ্লাদ চরিত্র দেখতে মুক্তকেশী এবং তস্য সখী হেমাঙ্গিনীকে নিয়েও যেতে হয়েছিল, আর সঙ্গে ছিল সুশীলা এবং প্রবোধ। মা, মাসি, দিদির সঙ্গে বউকে নিয়েছিল প্রবোধ। এ বেহায়াপনাটুকু করেছিল সে। সন্ধেবেলা বাড়িতে অতক্ষণের জন্যে রেখে যেতে যেন মন সায় দিল না। তাস খেলতে খেলতে তবু এক আধবার ছুতো করে উঠে এসে দেখে যাওয়া হয়, এ তো সে উপায় নেই। অতএব চক্ষু লজ্জার দায় মুক্ত হওয়াই শ্রেয়। 5 জনকে অবশ্য শুনিয়ে শুনিয়ে বলতে হয়েছে, মা তো জানেই না কোথায় বসতে হয়, কখন উঠতে আসতে হয়, মেজ বউ তবু ওতে পোক্ত। সুবর্ণ অবশ্য এই একা সুযোগ নেওয়ার পক্ষপাতী নয়, কিন্তু ইদানিং সেজবাবু, ছোটবাবু তাদের বউদের হ্যাংলার মতো অপরের পয়সায় থিয়েটার দেখতে যাওয়ার মানের মানহানি বোধ করেছিলেন, তাই নানা অজুহাত দেখিয়েছেন তারা। আর উমাশশী তো সংসারের অসুবিধে ভাবলেই মাথায় আকাশ ভাঙে, তাই ইদানিং যা যাওয়া হয়েছে যেন কর্তব্য করতে। সেই প্রথম দিনের উচ্ছল আনন্দ অনুপস্থিত থেকেছে। সেদিনটি আছে সোনার অক্ষরে লেখা, কারণ সে সন্ধ্যার রাতটিও হয়েছিল বড় সুন্দর। সুরাজ বলেছিল, আজ রাতটা আমরা ননদ ভাজে গল্প করে কাটাবো ঠিক করেছি মেজদা, তোমার ঘরেই আমাদের স্থিতি, তুমি বাপু কেটে পড়ো, শুয়ে পড়ো কেউ ঘরে। আর আশ্চর্যের ব্যাপার, প্রবোধ
জ্বলে ওঠেনি, কটু কিছু বলে ওঠেনি এবং কলে কৌশলে শেষ অবধি সুবর্ণকে কবলিত করবার চেষ্টা করেনি এবং একটা হাই তুলে বলেছিল, গল্প করে রাত জাগবি কি বল? এতক্ষণ থিয়েটার দেখে এসে আমার তো ঘুমে শরীর ভেঙে আসছে। আর তারপর হঠাৎ একটু হেসে উঠে বলেছিল, আর যা নাটক দেখে এলাম বাবা, মনে হচ্ছে স্ত্রী পুত্রর ওপর এতটা আসক্তি না রেখে ভগবানের কথাই ভাবা উচিত। ওরে বাস, একেবারে কাতব কান্তা কস্তে পুত্র। অনুচ্চ হাসি হেসে বলে উঠেছিল সুবর্ণ। আর প্রবোধ অলক্ষ্যে তার পিঠে একটা চিমটি কেটে সত্যই চলে গিয়েছিল শয়ন কক্ষের দুরন্ত আকর্ষণ ত্যাগ করে। কি মুক্তি, কি মুক্তির আস্বাদ! সুবর্ণর বিবাহিত জীবনের মধ্যে সে মুক্তির স্বাদ আর কবে এসেছে তার আগে বা পরে? কবে এমন স্বেচ্ছায় দাবি ত্যাগ করে ঘুমোতে চলে গেছে প্রবোধ? কাজের বাড়িটারিতে অসুবিধেই পড়ে ঘরের অকুলান হলে গোজরেছে, ছুতো করে আগে এসে শুয়ে থেকেছে। যারা গল্প করে রাত কাটাবে বলে আহ্লাদ জানিয়েছিল তারা তো তখনই গড়াগড়ি। সুবর্ণ ঘুমোয়নি সে রাতে। এই মধুর অবকাশটুকু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিল আর অদ্ভুত একটা কাজ করে বসেছিল সে সেই রাতে। সেই প্রথম, হ্যাঁ সেই প্রথম একটা পদ্য লিখে ফেলেছিল সুবর্ণ। এখন অবশ্য সে পদ্য ভাবলে হাসি পায়, তবু সেই তো প্রথম। পুরনো পচা একখানা খাতার হলদে হয়ে যাওয়া পৃষ্ঠায় আজও আছে সেটা। ছিঁড়ে ফেলে দিতে মায়া হয়েছে এবং আশ্চর্য আজও মুখস্থ আছে সেটা। কালটা তো আগের, ভাষাও অতএব তদ্রূপ, কিন্তু সেদিন সেই কবিতা লিখে ফেলে কি অপূর্ব পুলক স্বাদে ভরে গিয়েছিল মন। মনে হয়েছিল কবিদের মতোই তো হয়েছে ঠিক, ওরাও কি এই রকমেরই লেখেন না? অনন্ত নক্ষত্রপুঞ্জ আকাশেতে থাকি, পৃথিবীর পানে কি গো মেলে থাকে আখি, দেখিতে দেখিতে পাবে তারই দিকে চেয়ে, জাগিয়া কাটায় এক পৃথিবীর মেয়ে। পিঞ্জরের পাখি সম বন্দি তার প্রাণ, ঊর্ধ্ব আকাশেতে যেন কি করে সন্ধান। কিন্তু হায় কাটে সুর, ভেঙে যায় মন, রুদ্ধ করি দিতে হয় মুক্ত বাতায়ন। নিষ্ঠুরা পৃথিবী আর প্রভাত নিষ্ঠুর, নিশীথের সব স্বপ্ন করে দেয় চুর। জেগে ওঠে শত চক্ষু, আসে দুঃখ গ্লানি, নীরবে ঘোরাতে হয় নিত্যকার ঘানি। তাই এই সেকেলে ভাষার পদ্যকে আর একালের খাতায় স্থান দেবার বাসনা নেই, কিন্তু সেই দিনটাকে ঠাঁই দিতে ইচ্ছে করে। জীবনের প্রথম পদ্য লেখার দিন, সেই দিনটির পুলক স্বাদ নিয়ে খানিকটা লিখে ফেলে। আর একবার মামি শাশুড়ির বাড়ি যাবার সংকল্প স্থির করেছিল সুবর্ণ, তবু হচ্ছে না যেন। কারুরই কিছু মনে করবার কথা নয় মা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে বাড়ির ঝিয়ের সঙ্গে কোথাও যাচ্ছে, এতে আর এখন অবাক হয় না সুবর্ণর ছেলেমেয়েরা। মুক্তকেশীর মৃত্যু ও শ্রাদ্ধ কার্যের ব্যাপারে ওটা হঠাৎ কেমন চালু হয়ে গেছে, কিন্তু সুবর্ণলতার কেন মনে হচ্ছে ওরা সপ্রশ্ন দৃষ্টি মেলে ভাববে হঠাৎ মামি শাশুড়ির ওপর এত ভক্তির হেতু? এই তো সেদিন গেলেন, যায় যায় করে ও তাই দিন গড়ায়। কিন্তু সুবর্ণলতার স্মৃতির পৃষ্ঠায় কবিতা লেখার দিনের স্মৃতি আর কই? তার পাতায় পাতায় খাঁচার পাখির ডানা ঝটপটানির শব্দটাই তো প্রখর।
তবে তাকে তার সেই স্মৃতির জানালা থেকে কবিতা পড়তে দেখতে পাওয়া যায়। কে জানে কোথা থেকে সংগ্রহ করে, আর কেমন করেই বা পায় ছাড়পত্র। তবু দেখা যায়, যে বাড়িতে ছেলেদের পাঠ্যপুস্তক আর নতুন পঞ্জিকা ছাড়া আর কোনো বই আসতো না, সে বাড়িতে কোণের দিকে একটা ঘরে খাটের তলায় দেওয়াল আলমারিতে জানালা দরজার মাথার তাকে থাকে জমে ওঠে বই, কাগজ, পত্র, পত্রিকা। হয়তো ঘরের প্রকৃত মালিক শাসন করে করে এলে গিয়ে হাল ছেড়ে দিয়েছে, নইলে কিশোরী সুবর্ণলতার স্মৃতির ইতিহাসে তার বই কেড়ে নিয়ে ফেলে দেওয়া, ছিঁড়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া সব কিছুর নজিরই তো আছে। শাসনকর্তা শেষ পর্যন্ত হাল ছেড়েছে, অথবা হয়তো দেখেছে এতেই পাখিটা ছটফটাই কম। আরও পাখি তো আছে এ বাড়ির খাঁচায়, কই তারা তো এমন করে না, বরং তারা আড়ালে বলাবলি করে, ধন্যি বেহায়া মেয়ে মানুষ বাবা, এত অপমানের পরও আবার সেই কাজ। আমরা হলে বোধহয় জীবনে আর ও বস্তু আঙুলের ডগা দিয়েও ছুতুম না। আর মেজবাবুও হচ্ছে মুখেই মর্দানি, বজ্র আটুনি ফসকা গেরো। সুবর্ণলতা তার আড়ালের কথা টের পায় না। সুবর্ণলতা তার আপন আবেগ আর অনুভূতির পরিমণ্ডলে বিরাজ করে। তাকে বেহায়া বলো বেহায়া, অবোধ বলো অবোধ, তা হয়তো এক হিসেবে অবধি, নইলে উমা শশীদের কাছেও এক এক সময় ছুটে যায় এসে এক একটা নতুন অনুভূতির আবেগ নিয়ে। হয়তো শীতের দুপুরে উমা শশী রোদে বসে বড়ি দিচ্ছে, গিরিবালা পশমের রং মিলিয়ে খুঁজছে পোষ বুনছে, আর বিন্দু রোদেই একটু গড়িয়ে নেবে বলে মাদুর বিছোচ্ছে। সুবর্ণ সেখানে যেন আছড়ে এসে পড়ে, উত্তেজিত আরক্ত মুখ আরও লালচে করে বলে, দিদি জীবনভর শুধু বড়িই দিলে, জানলে না এই জগতের কোথায় কি আছে। শোনো শোনো একবার পুরুষ কবি কেমন করে ফুটিয়ে তুলেছেন মেয়ে মনের কষ্ট দুঃখ। বলে, কিন্তু চেয়ে দেখে না ওরা জগতের কোথায় কি আছে জানবার জন্যে উদ্গ্রীব হয়ে তাকাচ্ছে, না পরস্পর কৌতুক দৃষ্টির বিনিময় করছে। কৌতুক তো করেই তারা সুবর্ণকে। ওটি যে একদিকে যেমন তেজি অহংকারী আস্পর্দাবাজ, আর একদিকে তেমনি বদ্ধ পাগল। হাসবে না ওকে নিয়ে? ওরা সুবর্ণর ওই ছেলেদের পড়া মুখস্থর মতন চেঁচিয়ে চেঁচিয়ে পদ্য পড়া দেখলে হাসে। বদ্ধ পাগলটা অবশ্য ততক্ষণে শুরু করে দিয়েছে। বেলা যে পড়ে এলো, জলকে চল, পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে, আবেগে থর থর করে গলা, চোখ দিয়ে অসতর্কে কখন জল গড়িয়ে পড়ে, আর ভাবে পদ্য না বুঝুক, প্রাণ নিংড়ানো এই মর্ম কথাটুকু তো ওদের মর্মে গিয়ে পৌঁছচ্ছে। বেচারিরা চোখ বুজে দিন কাটাচ্ছে, হঠাৎ হয়তো এতেই চোখ ফুটে যাবে, বুঝতে পারবে এই প্রাণপাত করে সংসার করা, ওই ভয়ে শঙ্কিত হয়ে থাকা সব বৃথা। এখানে আমাদের কেউ আপন ভাবে না, এখানে সবাই আমরা ফুলের মালা গাছি বিকোতে আসিয়াছি, পরখ করে সবে করে না স্নেহ। আর এও বুঝুক, জগতে এমন হৃদয়বান মহৎ পুরুষও আছেন, যিনি নিরুপায় মেয়ে মানুষের এই যন্ত্রণা অনুভব করেন, তাকে ব্যক্ত করবার ভাষা জোগান। আশ্চর্য আশ্চর্য, কী করে জানলেন রবি ঠাকুর? এখানে মিছে কাঁদা, দেওয়ালে পেয়ে বাঁধা কাঁদন ফিরে আসে আপন কাছে। কি করে টের পেলেন? সবার মাঝে আমি ফিরি একেলা, কেমন করে কাটে সারাটি বেলা, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাহিকো ভালোবাসা নাহিকো খেলা। এমন স্পষ্ট করে বলাও বুঝতে পারবে না
চিরবন্দিনী উমাশশী, বুঝতে পেরে ভাববে না আমাদের এই যে অবস্থা, তা তো কই আগে জানতাম না, কি অন্ধই ছিলাম। ওদের চোখ খুলতে বসে সুবর্ণ, আর হঠাৎ একসময় নিজেরই চোখ খুলে যায় ওর। গিরিবালা সহসা শশব্যস্তে বলে ওঠে, গলাটা কি একটু খাটো করো মেজদি। নিচে যেন কার চটির শব্দ পেলাম, ছোট ঠাকুরপো এলেন বোধহয়। আর সেই বলে ওঠার ঢিল খেয়ে চমকে তাকিয়ে উঠে দেখে সুবর্ণ উমাশশীর ইত্যবসরে 2 কুলো বড়ি দেওয়া হয়ে গেছে, আর বিন্দু ঘুমের অতলে তলিয়ে গেছে। মরো, চটির শব্দে কান খাড়া করেই মরো তোমরা, জেলখানায় সুখের স্বাগত তোমাদের, বলে রাগ করে উঠে যায় সুবর্ণ, আর নিজের ঘরে বসে বইটা মুড়ে রেখে মৃদু আবেগে বলে, কোথায় আছিস তুই, কোথায় মাগো, কেমনে ভুলিয়া আছিস হাগো। ফোঁটা ফোঁটা করে জল গড়িয়ে পড়ে বড় বড় চোখ দুটো দিয়ে। এমন ঘটনা কতদিনই ঘটে। প্রবোধ প্রায়ই ভারী থমথমে অন্য জগতে হারিয়ে যাওয়া মন স্ত্রীকে কাছে পায়। কাজেই দোষ দেওয়া যায় না তাকে যদি সে বলে, এই এক রবি ঠাকুর হয়েছেন দেশের মাথাটা খাবার জন্যে, মেয়ে মানুষগুলো যাবে এবার উচ্ছন্নে। সেই যে বলে না, পদ্ম গেল পটল গেল গুগলি হলো আঁখি, আর শালিক গেল ফিঙে গেল আরশোলা হলো পাখি। হেমবারুদ যে ঈশ্বরগুপ্ত তো ছাড়, তোমার মতে বোধহয় তোমার ওই রবি ঠাকুর মাইকেলের চেয়েও বড় কবি। সুবর্ণ মাথা তুলে ওই বিদ্রুপ মাখা মুখের দিকে তাকায়, আর তারপর হিন্দু নারীর ঐতিহ্য সম্পূর্ণ ধূলিসাৎ করে মুখ ফিরিয়ে বলে, তোমাদের মতো মুখ্যুদের কাছে আমি কিছুই বলতে চাই না। কিন্তু এসব কবেকার কথা? খাঁচার পাখির এই অজানা ঝটপটানির কাহিনী, এসব তো সুবর্ণলতার বহু পুরনো কথা, যেসব কথা খাতায় লিখতে গেলে মূল্যহীন, বিবর্ণ, একঘেয়ে, তাই খাতায় তোলা হয় না। শুধু স্মৃতির ঘরের চাবিটা খুললেই একসঙ্গে বেরিয়ে আসতে চায় অনেকে, হুড়মুড়িয়ে একাকার হয়ে। কিন্তু খাঁচার পাখির ডানা ঝটপটানোর বাইরের বৃহৎ পৃথিবী তো স্থির হয়ে থাকে না। খাঁচার পাখি আকাশের দিকে চোখ মেলে আর্তনাদ করে। পাখির মালিক খাঁচার শিক শক্ত করতে চেষ্টা করে। বৃহৎ পৃথিবী তাকে উপহাস করে এগিয়ে যায়। আকাশকে হাতের মুঠোয় ভরে ফেলবার দুঃসাহসে হাত বাড়ায়। কবিরা, শিল্পীরা নিঃশব্দে আপন মনে অচলায়তন ভাঙার কাজ করে চলে। বিচারকের মন সশব্দ প্রতিবাদ তোলে। শিকল দেবীর পূজার বেদিতে শাবল গাঁইতির ঘা পড়ে। তার মধ্যে দিয়ে সমাজ মন অবিরাম ভাঙা গড়ার পথে দ্রুত ধাবিত হতে থাকে। তাই সহসা একদিন সচকিত হয়ে দেখা যায় কখন কোন ফাঁকে অবরোধের বজ্র মুষ্টি যেন শিথিল হয়ে এসেছে, অবগুণ্ঠন হ্রস্ব হয়ে এসেছে। রাজরাস্তাটা যে একা পুরুষের কেনা জায়গা নয়, সেটা ওই স্বল্প অবগুণ্ঠিতরা যে বুঝে ফেলেছে। ওদের চোখে মুখে আচারে আচরণে তার আভাস পাওয়া যাচ্ছে। আর কতকগুলো দুঃসাহসী মেয়ে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে সেই রাস্তায়। তারা পিকেটিং করছে, মার খাচ্ছে, জেলে যাচ্ছে। সমুদ্র হিমাচল একটি নামে স্পন্দিত হচ্ছে, একটি কণ্ঠের ডাকে ছুটে আসছে। সে নাম গান্ধীজি। সে ডাক, একলা চলরে। কবির ভাষা প্রেমিকের কণ্ঠে উচ্চারিত হচ্ছে। দেশপ্রেমিক, মানবপ্রেমিক। দর্জিপাড়ার গলিও বুঝি আর চোখে ঠুলি এঁটে থাকছে না। সেখানেও নাকি ছেলেরা বলছে বিলিতি সাবান মাখা হবে না আর, এবং বিন্দু আর গিরিবালা নাকি বিলিতি নুন আর চিনি বাতিল করে করকচ আর
দোলও খাচ্ছে এবং বাজার থেকে বিলিতি কুমড়ো, বিলিতি আমড়া আর বিলিতি বেগুন আনা নিষেধ করে দিয়েছে। আবাল বৃদ্ধ বনিতা, ইতর ভদ্র শিক্ষিত নিরক্ষর সবাই এক কথা কইছে। কেউ আর এখন বলছে না ব্রিটিশের রাজত্বটা। সবাই বুঝে ফেলেছে ওরা অন্যায় করে দখল করে আছে, অতএব ন্যায়ের দখল দিতে হবে। সবাই জেনে গেছে মহাত্মা গান্ধী স্বরাজ এনে দেবেন। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, এ হয়তো তাদেরই রক্তে ভেজা মাটির ফসল। তারা বীজ পুঁতে রেখে গেছে, এখন এসেছে আর এক মালি তাতে জল দিতে। ফল খাবে দেশের লোক, খেলো বলে। সদ্য ফল যে হাতে হাতেই মিলবে। যারা পুলিশের গুঁতো খাচ্ছে, বুটের ঠোক্কর খাচ্ছে, জেলের ভাত খাচ্ছে, তারা কষ্টের শেষের পুরস্কার খাবে সেই ফল। কিন্তু সুবর্ণলতার মনের মধ্যে কেন তেমন সাড়া নেই? যে সুবর্ণলতা স্বদেশীর নামে টগবগিয়ে ফুটত, সে কেন স্বরাজের ব্যাপারে এমন মিঙে আছে? দেশে যখন নিত্য নতুন ঢেউ আসছে, যখন কুল ভাঙা প্লাবন আসছে, প্রবোধের তো তখন সর্বদা সশঙ্কিত অবস্থা। আর বুঝি রাখা যাবে না ওকে গৃহকোটরে? হঠাৎ কোন দিন শুনবে মেয়ে দুটো নিয়ে পিকেটিং করতে বেরিয়ে গেছে সুবর্ণলতা লাজ লজ্জা বিসর্জন দিয়ে। কিন্তু কই তেমন উন্মাদনা কই? কানু যেদিন একটা চরকা কিনে বলল, মা বাজে গাল গল্প করে দিন না কাটিয়ে এবার প্রতিটি মিনিট সুতো কাটতে হবে, এই চরকা কাটা সুতোই কাপড় বুনিয়ে পরতে হবে সবাইকে, সেদিন তো কই সুবর্ণ ওই নতুন জিনিসটার ওপর ঝাঁপিয়ে পড়ল না? বলল না, তোকে দু হাত তুলে আশীর্বাদ করি কানু, আমার মনের মতো কাজ করলি তুই। না, সে কথা বলল না সুবর্ণ, শুধু একটু হেসে বলল, গাল গল্প আবার কে করছে রে এত? আহা, গাল গল্প না হোক, নাটক নোবেল পড়া একই কথা। মোট কথা সময়ের অপচয়, আর অপচয় করা চলবে না। চলবে না বুঝি? আরও একটু হেসেছিল সুবর্ণ। তবে চরকাটাই চালা, তোদেরই এখন সামনে সময়, আমার তো এখন সময়ের সম্বল, সব পিছনে ফেলে চলে আসা জীবন। চমৎকার! কত কত 80-90 বছরের বুড়ো বুড়ি চরকা কাটছে তা জানো? রাস্তায় চলা মানুষ পর্যন্ত তকলি কাটতে কাটতে চলছে। তা চলতেই পারে, যখন যা ফ্যাশন ওঠে। ফ্যাশন? একে ফ্যাশন বলছো তুমি? কানু স্তম্ভিত হয়ে গিয়েছিল, এমনকি কানুর বাবাও। সুবর্ণর মুখে এ কথা অভাবনীয় বই কি। সাধে কি প্রবোধ এই অদ্ভুত উল্টোপাল্টাকে নিয়ে গোলক ধাঁধায় ঘুরে মরল চিরদিন? কানু মাকে অনেক ধিক্কার দিয়েছিল, বলেছিল স্বরাজ এমনি আসবে না, তার জন্য ক্লেশ চাই, দুঃখ চাই। মুক্তকেশীর নাতি প্রবোধের বংশধর বলেছিল এ কথা উত্তেজিত গলায়, অতএব বলতেই হবে। দেশের মজা নদীতে বান ডেকেছিল, তথাপি সুবর্ণ উত্তেজিত হয়নি। সুবর্ণ আবার হেসে উঠে বলেছিল, তা তোর এই সুতো কাটার মধ্যে ক্লেশই বা কই, দুঃখই বা কই, আর গেরস্থ ঘরের মেয়ে মানুষের অবসরই বা কই? কানু আরও জ্বলেছিল, আর একবার নাটক নোবেলের খোঁচা দিয়েছিল। সুবর্ণলতার দুটো বড় হয়ে ওঠা মেয়ে কী রাজকার্য করে তার হিসেব চেয়েছিল। হ্যাঁ, দুটো মেয়ের কথাই তুলেছিল কানু। তখন পারুর ঘর বসত হয়নি, আর কানুর বিয়ে হয়নি। কানুর বিয়ে লাগলো ওই চরকার ঢেউটা একটু কমলে। অনেকের বাড়িতেই তখন আধ ভাঙা চরকাটা ছাতের সিঁড়িতে কি চিলে কোঠায় আশ্রয় পেয়েছে। শুধু কারুর কারুর দেওয়ালে চরকা কাটারত গৃহিণীর বা বধূর ফটোটি ঝুলছে উজ্জ্বল মহিমায়। তা সে যাই হোক, পারুল বকুলের কথা তুলেও মাকে নোয়াতে পারেনি কানু। সুবর্ণ বলেছিল, সে ওদের নিজের থেকে ইচ্ছে হয়, প্রেরণা আসে, করবে ওরা, আমি হুকুম দিতে যাব কেন? বিশেষ করে আমার যাতে বিশ্বাস আসছে না। তাহলেই বলো
উল্টোপাল্টা কিনা। 2-5টা ছেলে ঘরে বসে দুটো হাত বোমা বানিয়ে আর পুলিশ মেরে দুর্ধর্ষ ব্রিটিশের গোলা বারুদের শক্তিকে নিঃশেষ করে ফেলবে এই বিশ্বাস তোমার ছিল, আর এতে তোমার বিশ্বাস নেই? তা কানুর রাগের মানে অবশ্যই ছিল। সুবর্ণরই ভুল। কোনোটাই নিরর্থক নয়। কোনো প্রাপ্তি হঠাৎ আসে না। কাজ চলে নানা চিন্তায়, নানা হাতে। বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই তো পরমকে পাওয়া যায়। কিন্তু একবজ্ঞা সুবর্ণ বলে, পরমকে পেতে হলে চরম মূল্য দিতে হয়। অথচ ওই চরমটা যে কি সে কথা বলে না। হয়তো সে ধারণাও ওর নেই। শুধু একটি বড় কথা বলনেওয়ালা ভাবের ফানুস বই তো নয়। তবে মোটের মাথায় দেখা গিয়েছে সুবর্ণ এতখানি সুবর্ণ সুযোগেও রাজপথে নামেনি। রাজপথের কলকোলাহলের দিকে দর্শকের দৃষ্টিতে তাকিয়ে দেখেছে শুধু। তবে বিদেশি জিনিস বর্জন সে তো বহুকাল আগে থেকেই হয়ে আসছে। ইচ্ছেই অনিচ্ছেই মেনেই নিয়েছে সবাই সুবর্ণলতার এই জবরদস্তি। হয়তোবা রাগারাগি কেলেঙ্কারির ভয়েই। ঘরে পরে কাউকেই তো রেয়াত করে না সুবর্ণ। এ পাড়ায় বাড়ি করবার সময় থেকেই পাশের বাড়ির পরিমল বাবুদের সঙ্গে ভাব। পরিমল বাবুর স্ত্রী সর্বদা আগ বাড়িয়ে এসে নতুন আসা পড়শিদের সুবিধে অসুবিধে দেখেছেন। বলতে গেলে আত্মীয়ের মতন হয়ে গেছেন। তবু একদিন পরিমল বাবুর স্ত্রী যখন বেড়াতে এসে বলেছিলেন, দেশি দেশলাই দেখেছো বকুলের মা? দেখে আর হেসে বাঁচিনে, জ্বলবার আগেই নিভছে। একটা উনুন জ্বালাতে একটা দেশলাই লাগবে। বিলিতির সঙ্গে আর পাল্লা দিতে হয় না বাবা কিছুর। তখন সুবর্ণ ফস করে বিলিতি দেশলাই কাঠির মতো জ্বলে উঠে বলেছিল, এসব গল্প আমার কাছে করবেন না দিদি, আমার শুনতে খারাপ লাগে। পরিমলবাবুর স্ত্রী মানুষ ভালো, তবে মাটির মানুষ তো নয়। অতএব হয়ে গিয়েছিল বিচ্ছেদ। অনেক দিন লেগেছিল মনের সেই মালিন্য ঘুচতে। বোধ করি ছেলে মেয়েদের কারো বিয়ে উপলক্ষেই আবার আসা যাওয়ার পথ পুনর্মিলন। তাছাড়া পরিমলবাবুর ছেলে সুনির্মল তো কোনো দিনই ওসব মনোমালিন্যের ধার ধারেনি। ঘরের ছেলের মতো এসেছে, বসেছে, খেয়েছে। সেই আসা যাওয়ার অন্তরালে সে কথা থাক।